করে আইসিইউতে পাঠানো যৌথ বাহিনীর, বিশেষ করে সেনাবাহিনীর সেনাপ্রধানের বিশেষ একটা নড়াচড়া দেখলাম মাঝখানে, বৈঠক বেশ কয়েকটি রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, এরকম অনেকগুলো বিষয় আসলে জমে আছে কথা বলবার জন্য। আমি শুরু করি মাহমুদা হাবিবা আপনার কাছ থেকে, যে আহ, আমরা দেখলাম নুরুল হক নূরকে পেটানোর একটা প্রতিবাদ নিন্দা সব রাজনৈতিক দল করলো, আপনারাও করেছেন এবং দেখতে গিয়েছেন। আমি আজকেই দেখছিলাম যে জয়নুল আবদিন ফারুক, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, তিনি বলছেন যে এটি নির্বাচন বানচালের ষড়যন্ত্র। মানে সবকিছুতে ষড়যন্ত্র আছে, সমালোচনাও আপনারা করছেন, কিন্তু যাদেরকে আমরা দেখলাম পিটাতে, যৌথ বাহিনী বিশেষ করে সেনাবাহিনী, আপনারা কি তাদের সমালোচনা করছেন বা তাদেরকে দায় দিচ্ছেন সেনাবাহিনী যেভাবে পেটালো? মাহমুদা হাবিবার কানেকশনটা কি ঠিক আছে নাকি ফ্রিজ হয়ে আছেন মনে হচ্ছে? জি, বলুন। মানে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে কোনো কথা বলা হয়নি, এটাই আপনার প্রশ্ন? জি। আপু, আচ্ছা, না, আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওভারঅল এই হামলাটা হচ্ছে খুব অপ্রত্যাশিত এবং রাজনৈতিক মহলের জন্য। শুনতে পাচ্ছেন শারমিন? আমাকে শোনা যাচ্ছে? শুনছি, ক্লিয়ার আপনি বলুন। বলুন, আমি চেষ্টা করছি শুনতে, নিশ্চয়ই একটু একটু কানেকশন বেটার হচ্ছে। জি বলুন আপা। আমি যেটা বলছি সেটা হচ্ছে রাজনৈতিক দল, এখন যে রাজনৈতিক অঙ্গন সেখানে আমরা যারা রাজনীতি করছি এবং আমরা প্রত্যেকে ডিফারেন্ট ডিফারেন্ট রাজনৈতিক দল, তাদের জন্য এইটা একটা অত্যন্ত অপ্রত্যাশিত আঘাত আর কি। এইটা প্রত্যেকের জন্য, মানে শারীরিকভাবে নূর নূর আহত হয়েছেন, কিন্তু মানসিকভাবে প্রত্যেকে বিপর্যস্ত হয়েছে। এই টোটাল ইভেন্টটা, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিডিও আপলোড হয়েছে, যেখানে আমরা ভিডিও যেটা দেখছি তাদের সেখানে উপস্থিতি দেখেছি, এবং আমরা দেখেছি যে কিছু সিভিল ড্রেসের মানুষজনও মার্ক দিচ্ছেন। কিন্তু দেখুন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সেটার এক্সপ্লেনেশন দেয়নি এখন পর্যন্ত। এখন আপনি যদি বলেন তাদের মতো তারা বলেছে, তাদের মানে এন্ড থেকে তারা বলেছে। আমাদের জন্য যেটা সেন্সিটিভ ইস্যু, শারমিন, এখানে একটা জিনিস আছে যে সেনাবাহিনী এবং ওখানে তো পুলিশ উভয়ই তো হুম। উপস্থিত ছিল ওখানে। ওটা তো শুধু মানে এটা তো শুধুমাত্র যারা প্রহার করেছে নূরকে, এটা তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উভয় অংশই। কিন্তু নূরের যে ভিডিওটা আমরা দেখতে পেয়েছি, নূরের মারধর, সেটা তো সেইখানে মানে আমাদের প্রথম যে স্টেটমেন্ট আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়েছেন, আপনি যদি স্মরণ করেন, সেটা খুব সুস্পষ্টভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইনক্লুডিং সেনাবাহিনী আমরা কিন্তু এটা নিন্দা জানিয়েছি। কারণটা হচ্ছে যে এইখানে একটা ভয় আমরা সবসময় পেয়ে এসেছি, আমরা সবসময় এক্সপ্লেন করেছি যে ওভারঅল সিস্টেম যেটা বাংলাদেশে এখন ফাংশন করছে, আপনি জনপ্রশাসন বলুন, পুলিশ প্রশাসন বলুন, এমনকি সেনাবাহিনীও, যেটা হুম। নিয়ে আমরা সবচেয়ে কম কথা বলি, আমরা চেষ্টা করি এই বাহিনীটাকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে। এবং যেহেতু তাদেরও একটা ক্রুশিয়াল, এই 24শে আগস্ট, মানে 5ই আগস্টে তাদের একটা খুব ক্রুশিয়াল রোল ছিল। পরবর্তীতে তারা আইন শৃঙ্খলা রক্ষার কাজে নেমে এসেছে। সব মিলিয়ে সেনাবাহিনীকে অনেক বেশি বিতর্কিত করার আগ্রহ কারোরই নাই, কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে এই প্রতিটা অংশে বা প্রতিটা পার্টে এখানে যেটা আছে সেটা হচ্ছে শারমিন, এক ধরনের বিগত সরকারের একটা সেট আপ হুম। কিন্তু আছে। আপনি যতই বলুন না কেন, অনেকজন জেনারেলকে আমরা দেখেছি যে রিটায়ারমেন্টে পাঠানো হয়েছে কিংবা স্থান পরিবর্তন করা হয়েছে, কিন্তু ইন রিয়েল হুম। আমরা তো বহু কিছু জানি। ওই সরকার যে যেই কতগুলো মানে যেই টুলগুলোর ওপরে দাঁড়িয়েছিল, বাহিনীও কি তাদের একটা মানে বড় পার্ট নয়? তারাও একটা বড় পার্ট, কিন্তু সেইটা নিয়ে কথাটা কম বলার সুযোগ, রিজনটা হলো না, যে আমি একটু সেনাবাহিনীর প্রশ্ন যে করতে টোটাল চাই মাহমুদা হাবিবা, স্ট্রাকচার। যদি মানে পতিত সরকারের বা তাদের অনুসারী সমর্থকদের মানে কাজ হয়ে থাকে, তো তাদের বিরুদ্ধে কোথায় এমন শক্ত ব্যবস্থা বা তাদেরকে ধরার জায়গাটা কোথায়? আইন শৃঙ্খলা বাহিনী, আমরা যেমন যৌথ বাহিনী, আমি বলবো সেনাবাহিনীর একটা সাফাই মতো দেখেছি আমরা আইএসপিআর এর একটা বিবৃতিতে, তাদের কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো এখনো পর্যন্ত নিতে দেখলাম না। এখন সেনাবাহিনীর ক্ষেত্রে জানেন, এটা হচ্ছে কিন্তু একটা ক্লোজ চ্যাপ্টার। হুম। আপনাকে একটা জিনিস বুঝতে, মানে যেমন পুলিশ যখন ব্যবস্থা নেবেন, তার সদস্যের বিরুদ্ধে এটা কিন্তু একটা ওপেন ডিসকাশন, এবং এটা কিন্তু প্রকাশ্যে আসে। এমনকি আপনি দেখেন, খেয়াল করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অর্গানে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয়, কাউকে স্যাক করা হয়, কাউকে কোথাও পাঠানো হয়, এটা আমরা জানতে পারি। কিন্তু ওভারঅল সেনাবাহিনীর স্ট্রাকচারটাই, ধরনটাই এমন যে এইখানে যদি কোনো ধরনের ব্যবস্থা হয়, কাউকে যদি কোনো শাস্তিমূলক অ্যাকশনে যান, হুম। সেটা কিন্তু ঠিক পাবলিক নলেজ নয়। এই কারণে
মুশকিল হয় কি জানেন, যে একটা এই জায়গাটা যেটা আপনি বললেন যে এইটা আসলে চেক অ্যান্ড ব্যালেন্সে এই মুহূর্তে এখন পর্যন্ত আনাটা কঠিন। এই ছোট 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 মানে কি বলে ইনসিডেন্টের কারণে বা এই ধরনের মানে ছোট ছোট এক একটা ক্ষেত্র তৈরি হয়, সেখানে কিন্তু ভয়াবহ ঘটনা ঘটার আশঙ্কা থেকে যায়। নূরের ঘটনাটা আমাদেরকে যেটা স্মরণ করিয়েছে সেটা হচ্ছে নূরের ঘটনাটা একেবারে প্রাণঘাতী একটা আঘাত। এটা কিন্তু কোনোভাবেই আঘাতটাকে হালকা, শুধু নাক ভাঙা এটা কিন্তু নয়, হালকা করে দেখার কোনো সুযোগই নেই। নূর এখানে তার প্রাণ হারাতে পারতেন। ফলে এই জিনিসটা কিন্তু নতুন করে আমাদের সকলকে খুব সতর্ক করে তুলেছে। আমরা যে 5ই আগস্টের পরে অ্যাটলিস্ট এবং পুলিশ এবং সেনাবাহিনীর কাছ থেকে এক ধরনের জি। মানে যতই তারা মাত্রা ছাড়াক না কেন, মনে হচ্ছে যে তারা আর রাজনৈতিক নেতাদের গায়ে আর হাত তুলতে পারবেন না, কিংবা এই ধরনের টার্গেট কিলিং যদি আপনি ওইভাবেই ধরেন জিনিসটাকে, যেটা ধরাটা উচিত, অন্তত ক্যালকুলেশনে রাখা উচিত, যে যেই টোনে তাকে মারতে দেওয়া হয়েছে, আপনি মাথায় যখন আঘাত করছেন, টোন ইজ নট রাইট। এবং এইটা নিয়ে কিন্তু প্রথম দিনই আমাদের আমাদের যদি আপনি নিন্দাগুলো দেখেন, আমাদের অসংখ্য মানে মানে ডিফারেন্ট ডিফারেন্ট মানে স্টেক থেকে এসেছে নিন্দা, একেবারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে শুরু করে, সে কিন্তু সুস্পষ্টভাবে এটাকে অ্যাড্রেস করা হয়েছে, প্রথমে অ্যাড্রেস করা হয়েছে। কারণ আমরা একটা জিনিস হচ্ছে যে এই মুহূর্তে সিভিলিয়ানদের হাতে তো নাই সেনাবাহিনী, এটা তো তারা চেক অ্যান্ড ব্যালেন্সটা আমাদের কাজও নয়। আমরা কেবল এটা আশা করতে পারি সেনা প্রধান এবং আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা অ্যালং উইথ দ্য, আমি এখানে প্রেসিডেন্টকে হিসাবের বাইরে রাখছি, কারণ প্রেসিডেন্টকে নিয়ে কন্ট্রোভার্সির কোনো শেষ নাই। তিনি একমাত্র বিগত সরকারের একটা মানে একটা পজিশন যেটা এখনো সেম ব্যক্তি দ্বারা আপনার রান করছে, ফলে আমি ওনাকে বাইরেই রাখছি। বাট সেনা প্রধান প্রধানও উপদেষ্টা, আছেন। হ্যাঁ মানে প্রধান উপদেষ্টা এবং প্রধান মানে আমি বলবো সেনাবাহিনী প্রধানের কথাটা বারবার চলে আসে, কারণ 5ই আগস্ট যেটা মানে হোল সেনাবাহিনী প্লেড আ কমপ্লিট ডিফারেন্ট রোল। তারা জনগণের ফেভারে কাজ করেছে, তারা মানে ছাত্রদের জি। ফেভারে কাজ করেছে, তারা জি। সাধারণ মানুষের আমি অভ্যুত্থানের একটু ফেভারে। আমি জনাব আবু আলম শহীদ খানের কাছে যাবার আগে আপনার কাছে শুধু এইটুকু একটু জানতে চাই। আমরা সেনাবাহিনীর ভূমিকার কথা জিজ্ঞাসা করছিলাম, বা তাকে কেন হামলা করা হলো সেই বিষয়ে নিন্দা জানাচ্ছিলাম। আর নূরদের যে ভূমিকাটা ছিল সেটি আপনারা কিভাবে দেখেন? মানে জাতীয় পার্টির অফিসের সামনে সাংঘর্ষিক অবস্থা তৈরি করা বা মশাল দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা, যেটি আসলে পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী যেটি বলছে, এই ভূমিকাকেও আপনারা কিভাবে দেখেন? এখানে নূরদের যেটা হয়েছে সেটা হচ্ছে যে একটা তারা তাদের অনেক সুযোগ হয়। আটকে গেছে। আমি আসবো আবার মাহমুদা হাবিবার কাছে এই প্রশ্নটাই। জনাব আবু আলম শহীদ খান, আপনার কাছ থেকে এটি দিয়েই তাহলে শুরু করি। আপনি কিভাবে দুই পক্ষের ভূমিকাকে কিভাবে দেখেন? আপনার কাছ থেকে এটা শুনে আমি পরের প্রশ্নে আপনার কাছে যাই। জি, আবু আলম শহীদ খান। ধন্যবাদ আপনাদের সকলকে। বিষয়টা তো আলোচনা হলো এবং আমরা সেনাবাহিনীর আইএসপিআর এর একটা বিবৃতি দেখেছি এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু বেশ 13 পৃষ্ঠার একটা বিবৃতি দিয়েছিল একদম প্রধান উপদেষ্টার দপ্তর থেকে। নিশ্চয়ই আমরা সবাই এটা দেখেছি এবং দুইজন উপদেষ্টা, বিশেষ করে আইন উপদেষ্টা এবং আমাদের যে স্থানীয় সরকার উপদেষ্টা, তারা এটার প্রতিবাদ করেছিলেন এবং নিন্দা জানিয়েছিলেন। তো এগুলো একটা নতুন বিষয়, কারণ হলো যে সরকারে থাকা অবস্থায় সরকারি কোনো বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন কোনো কিছু করে তখন প্রকাশ্যে এরকম নিন্দা জানানোটা আগে অতীতে হয়নি। ভালো হতে পারে এটা, এটা নিয়ে আলোচনা হতে পারে, তাহলে ভবিষ্যতে কি এটা একটা গবেষণা হতে সাংঘর্ষিক পারে। অবস্থা মনে হচ্ছে আপনার কাছে? মানে আইএসপিআর একটা সাফাই গাচ্ছে, মানে সেনাবাহিনীর পক্ষ থেকে, অন্যদিকে সরকার নিন্দা জানাচ্ছে। না, সরকার প্রথমে নিন্দা জানিয়েছে। আমি বলছি যে প্রথম কথা হচ্ছে যে যখন একটা সরকার থাকে, সরকারের কাজ তো নিন্দা জানানো না। সরকারের কাজ হলো কোনো ঘটনা ঘটলে সেখানে যদি কোনো অন্যায় হয়ে থাকে, কোনো বল প্রয়োগ, অতিরিক্ত বল প্রয়োগ হয়ে থাকে, যা কিছু হয়ে থাকে, সেটার জন্য তারা একটা তদন্ত করবেন এবং ওই যে বলেছে তাৎক্ষণিক তো একটা জুডিশিয়াল ব্যবস্থা নেবেন। ইনকোয়ারি হবে। তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন। প্রথম আসলো দুই উপদেষ্টার নিন্দা এবং তারা এটার প্রতিবাদ করলেন। তো সেটা মানে বাইরের কেউ প্রতিবাদ করলে ঠিক আছে, মানে সরকার থেকে এটা করা হয় না। বাট নতুন সরকার এবং নতুন প্রেক্ষাপটে এরকম হতে পারে, ওইটাতে কোনো অসুবিধা আমি দেখছি না। বাট ওইটা একটু খটকা লাগে। এরপরে আসলো আমাদের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, মানে ওই প্রেস উইং থেকে আপনি 1.5 পৃষ্ঠার একটা বিবরণ আসলো। তারা কি মনে করেন, নূর সাহেব কি করেছেন, অতীতে কতবার হামলার শিকার হয়েছেন, অনেক ব্যাখ্যা। তারপরে বলা হলো শেষের দিকে যে এটার একটা তদন্ত কমিটি করা হয়েছে এবং তারা তদন্ত কমিটি করেছেন। এখন পর্যন্ত আপনি যখন কথা বলছেন, আমি যখন কথা বলছি, তখন পর্যন্ত আমরা তদন্ত কমিটির কোনো রিপোর্ট কিন্তু এখনো পাইনি। ঘটনাটা খুবই ন্যাক্কারজনক এবং এটা নিন্দা করতেই হবে। এবং এই যেভাবে যে শারীরিক আক্রমণ করা হয়েছে, এটা আমরা কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের কাছ থেকে প্রত্যাশা করি না। বিশেষ করে 5ই আগস্টের পরে তো এটা একেবারেই প্রত্যাশিত নয়। কিন্তু এইখানে আপনি যে সেকেন্ড প্রশ্নটা করছিলেন, যখন উনি মোহাম্মদ হাবিব তো হয়তো আবার লাইনে আসবেন, তো এইটার একটা ব্যাখ্যা তো নিশ্চয়ই ওদের পার্টি থেকে দিতে হবে, মানে যারা এটা করেছিলেন।
আপনি একটা, হ্যাঁ, এটা আপনার রাজনৈতিক বক্তব্য, আপনি যে কোনো রাজনৈতিক বক্তব্য আপনি দিতে পারেন, আপনি যা মনে করবেন সেটা তো বলতেই পারেন। আপনি বলতে পারেন তারা জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর, তাদেরকেও যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তাদেরকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না, তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এগুলো কিন্তু একটা রাজনৈতিক দল হিসেবে আপনি তুলে ধরতে পারেন। কিন্তু আপনি একটা রাজনৈতিক দলের অফিসের সামনে যে বা অফিসের মধ্যে আগুন লাগানো, এর আগেও কিন্তু ওই পার্টির অফিসটাকে আক্রমণ করা হয়েছিল আরেকবার 5ই আগস্টের পরে পরে একটা সময়। তো ওইখানে যে এই কাজটা করা, এটা হঠকারী কিনা এটা তাদেরকে বিবেচনা করতে হবে, এবং এটার ফলেই এই ঘটনাটা ঘটলো কিনা নিশ্চয়ই তদন্ত কমিশন পুরোটাই, যেহেতু হুম। এটা জুডিশিয়াল তদন্ত কমিশন হয়েছে, সম্ভবত বিচার বিভাগের কেউ এটাতে নেতৃত্বে আছেন, সুতরাং তারা পূর্বাপর সব ঘটনাটা প্রকাশ করবেন এবং ঘটনাটা নিশ্চয়ই বিবেচনা করবেন। ব্যক্তিগতভাবে আমি একজন নাগরিক হিসেবে মনে করি যে কোনো দলের অফিসে যায় এই কাজটা করার দরকার নেই। আপনি যদি নিষিদ্ধ চান তাহলে কার কাছে নিষিদ্ধ চান? ওই দলের কাছে তো যে বলবেন না যে আপনি নিষিদ্ধ হয়ে যান নিজে নিজে, এটা তো হবে না। এটা তো সরকারকে করতে হবে। তাহলে আপনি সরকারের কাছে যাবেন, সরকারের দপ্তরে যাবেন, প্রধান উপদেষ্টার দপ্তরের দিকে যাবেন, অথবা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাবেন, হুম। যতটুকু আপনাকে যেমন করে আইন আওয়ামী লীগকে নিষিদ্ধ শৃঙ্খলা, করার সময় করা হয়েছিল। না, আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান যেরকম করে আপনাকে অ্যালাউ করবে। হ্যাঁ, হুম। আপনার কথাটা ঠিক, ওখানে আমি আসছিলাম যে ওখানে 144 থাকলেও অনেকে চলে যেতে পারেন। তো অথবা আপনি সচিবালয়ে যেতে পারেন, সচিবালয়ের কাছাকাছি গিয়ে কথা বলতে পারেন, অথবা আপনি এটা নিয়ে আন্দোলন সংগ্রাম করতে পারেন, মিছিল করতে পারেন, সমাবেশ করতে পারেন, মানববন্ধন করতে পারেন, মানে অনেক কিছু একটা রাজনৈতিক দল করতে পারে। বাট সরাসরি সেই দলের অফিসে চলে যাওয়া, এবং পরবর্তীতে তো ওই দলের অফিসে আগুন লাগানো হয়েছে, আরেকবার আগুন লাগানো হয়েছিল। এখন জাতীয় পার্টির এখনকার লিগ্যাল অবস্থানটা কি? লিগালি জাতীয় পার্টিকে সরকার নিষেধাজ্ঞা দেয়নি, তাদের কোনো প্রশাসনিক আদেশ নেই যে তারা কোনো কাজকর্ম করতে পারবেন না। সুতরাং জাতীয় পার্টির মতো তার কার্যক্রম পরিচালনা করবে, এটাই তো স্বাভাবিক। এটাই হুম। সরকার যতক্ষণ পর্যন্ত নিষেধাজ্ঞা না দিবে, নিষিদ্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত এটা ঘটতে থাকবে। এটাই ঘটার কথা, এটাই ন্যাচারাল। তো সেখানে এই যাওয়াটা হয়তো ঠিক হয়নি, এটা আমি জি। মনে করি। একজন নাগরিক হিসেবে না জি। গেলেও চলতো, আর আমি না একটু গেলে এই ঘটনাটাও ঘটতো না। আমি একটু বিএনপির অবস্থানটাও শুনতে চাই যে নূরদের বা গণ অধিকার আমি পরিষদের ভূমিকা আপনি কিভাবে দেখেন, এটা একটু খুব ছোট্ট করে যদি বলেন, তারপরে আসলে কয়েকটা প্রশ্নই করতে চাই এই প্রসঙ্গে, ছোট ছোট করে শুনবো মাহমুদ আমি হাবিব। আমি আপনাকে আপনার এই প্রশ্নটা ছোট করে জবাব দিই। সেটা হচ্ছে যে প্রথমত এই এমন কোনো মানে রাজনৈতিক কর্মকাণ্ড উৎসাহ উৎসাহ দেওয়ার কোনো সুযোগ নাই যেটা মব আকৃতি ধারণ করে। একটা কথা শহীদ ভাই খুব স্পষ্ট বলেছেন যে দেখুন, আপনি চাইছেন জাতীয় পার্টি নিষিদ্ধ হোক, নিষিদ্ধ হোক, তাহলে এটা প্রথম থেকে দাবিটা থাকতে হতো একটা বিশেষ প্রসেসের মাধ্যমে। আমি যেটা মনে করি যে তাদের একটা বিশাল সুযোগ ছিল মামলা করে দেওয়ার। আর কিভাবে জাতীয় পার্টি মানে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট, এটা এতটাই এভিডেন্ট, মানে এত ধরনের তথ্য এখানে আছে যে আপনি তাদেরকে সরাসরি ফ্যাসিবাদের দোষর হিসেবে দায়ী করে মামলা করার আপনার সুযোগ আছে। মানে আমার কথা হচ্ছে যে আপনি কোনো অফিসের সামনে, ঠিক এক্স্যাক্টলি আমি বলতে চাচ্ছিলাম যে কোনো অফিসের সামনে যেহেতু আপনি বলতে পারেন না যে তোমাদেরকে মানে তোমরা রাজনীতি ছেড়ে দাও, এটা তো সে ছাড়বে না। এবং দ্বিতীয়ত সে কিন্তু নিজে ওই নিষেধাজ্ঞা দেওয়ার কোনো বডিও না। ইভেন যদি আপনি নির্বাহী আদেশে, যেটা মানে প্রথমত এটা তো এটা এর চেয়ে রাজনৈতিক ব্লান্ডার কিছু হয় না। সার্বিক নির্বাহী আদেশে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাটা কখনোই খুব মানে এটা মানে কি বলবো, এটাকে উৎসাহ দেওয়ার মতো এটা স্টেপ নয়। এই স্টেপটা আলটিমেটলি ওভারটা মানে এই স্টেপটা রং হিসেবে প্রুভ হয়। এবং এমন অনেক ক্ষেত্র আছে যেখানে এই এই ধরনের অ্যাকশন গুলো আলটিমেটলি মানে রাইট মানে ইয়ে আসে না, রাইট আউটকাম আসে না যেটা কাঙ্ক্ষিত। এবার জি, মাহমুদ আমি কি হাবিব, আবার কানেকশনে আসলে সমস্যা হচ্ছে। তারপরে আপনি একটা কথা বলছেন যে ফ্যাসিবাদের দোষর হিসেবে দায়ী করে তাদেরকে সহজে তাদের নামে মামলা করা যায়, কিন্তু ফ্যাসিবাদের দোষর তো আইনি কোনো অপরাধ না, মানে অপরাধের কোনো করা যেত নাম না। নিয়ে না না, আপনি শোনেন আর শোনেন শারমিন, সময়টা নতুন, সবকিছুই নতুন, ইউ হ্যাভ টু টেক সাম নিউ মেজার অ্যাজ ওয়েল। সেই কিন্তু পুরনো আইন স্টাইলে তো আপনি ফ্যাসিবাদের আবারও দোষর যাবেন। আবার মানে অপরাধের পেনাল কোডে তো কোনো অপরাধ নাই ফ্যাসিবাদের দোষর বলে। না, এখন নতুন আইন করতে অপরাধ আছে পারে। কিনা এখানে নতুন আমি আইন একটা করতে। টেকনিক্যাল মিস্টেক বলে আসি। এই জিনিসটা হচ্ছে যে আমি যেটা মনে করি টেকনিক্যালি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ, জাতীয় পার্টি কিন্তু আলাদা এন্টিটি কখনোই ছিল না শারমিন, ঠিক আছে? এটা উফ, সমস্যা হচ্ছে, কথা এই গুরুত্বপূর্ণ কথাটা শুনতে পারলাম না। এখানে একটা নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতেন মাহমুদ হাবিব, বা যাই হোক ফ্রিজ হয়ে গেছেন মানে জনাব আবু আলম আপনি শহীদ খান। যদি আওয়ামী লীগ এসেছেন।
আপনার কানেকশনটাতে খুব সমস্যা হচ্ছে মাহমুদা হাবিবা, তারপরেও এখন একটু বলার চেষ্টা করেন, আমার মনে হয় এখন হয় শুনতে পাবো। আমার মনে হয় আপনি কি একবার লিভ নিয়ে আবার জয়েন করবেন কিনা একটু দেখেন মাহমুদা হাবিবা। আমি প্রডিউসারের দৃষ্টি আকর্ষণ করছি যে কোনোভাবে কানেকশনের বেটার করা যায় কিনা। আমি জনাব আবু আলম শহীদ খানের সাথে কিছুক্ষণ কথা কন্টিনিউ করি যে আহ, মানে আপনি নিশ্চয়ই সেই বক্তব্যটা শুনেছেন, বা শুনেছেন কিনা জানি না, একটা ফোনালাপ, সেটিও পরবর্তী লিক হয়েছে, শেখ হাসিনার সাথে তৎকালীন প্রধানমন্ত্রী থাকাকালীন সময় তিনি কথা বলছেন জাহাঙ্গীর কবির নানকের সাথে, এবং সেখানে কথোপকথনের এক পর্যায়ে জাতীয় পার্টির প্রসঙ্গ আসে, মোহাম্মদপুরে বিহারীপট্টির ভূমিকা ইত্যাদি ইত্যাদি, এবং তিনি জাতীয় পার্টিকে জিন্দা লাশ হিসেবে আখ্যায়িত করেন। মানে তখনই, এবং তাদের কোনো মানে প্রয়োজনীয়তা নাই, সবগুলোকে ছাইকা ফেলতে হবে, এইরকম ধরনের শব্দ ব্যবহার করা হচ্ছিল কথোপকথনের মধ্যে। তো তাদের আমলে যখন আসলে সেই বক্তব্যটা তো আসলে জাতির উদ্দেশ্যে না, বা জনগণকে শোনানোর জন্য না, নিজেদের মধ্যে, তারাই যখন জাতীয় পার্টিকে জিন্দা লাশ মনে করছে, এখন এসে এই সময় যখন জাতীয় পার্টির কোনো অ্যাক্টিভিটিসও নাই, তারা একরকম চাপে আছে, তখন জাতীয় পার্টি এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কেন? ভোটের অঙ্ক। আপনি যখন দেখবেন যে এই ভোটের ট্রেন শুরু করলো, যাত্রা শুরু করেছে, বা ভোটের হাওয়া, আমাদের প্রধান উপদেষ্টা এখন খুবই একেবারে কঠোরভাবে বলছেন, বা তার দপ্তর থেকে বলা হচ্ছে না ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। তো এখন ভোটের অঙ্ক মেলানোর চেষ্টা করছে অনেক দল। একটা হতে পারে যে জাতীয় পার্টি যদি নির্বাচনে যায়, তো ধরেন জামাত ইসলামে আছে, ইসলামী আন্দোলন আছে, এবি পার্টি আছে, আপনার এনসিপি আছে। তা আপনি প্রত্যেকের তো একটা তাদের ভোটের হিসাব আছে, মানে তারা কি ধরনের ভোট পেতে পারেন এবং তাদের কত উন্নতি হচ্ছে, তারা নিশ্চয়ই তাদের তৃণমূল পর্যায় থেকে এই খবরগুলা পান। তো সেই খবরের ভিত্তিতে এরকম মনে করার সেই সব দলগুলো, যে দলগুলো এই এখানে দেখবেন যে এই ঘটনার পরে কিন্তু জামাতে ইসলামী সঙ্গে সঙ্গে একটা রিয়াকশন দিয়েছে, এবং তারপরে যখন তারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছে, তখন কিন্তু তাদেরকে তাদের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবি তুলেছেন। এনসিপিও তাই করেছে। তার মানে এই যে এই আপনার ঘটনার পরের যে কার্যক্রম, সেটাতে বোঝা যায় যে তারাও এটার সাথে যুক্ত আছেন, মানে এই এই যে তাদেরকে নিষিদ্ধ করার ব্যাপারটা তারা বিবেচনা করছেন। এখন ওই বিবেচনাটা এই কারণে হতে পারে যে জাতীয় পার্টি যদি নির্বাচনে থাকে, তাদের তো আপনি 1991 সালের কথা যদি চিন্তা করেন, তখন তারা মনে করেন যে তাদের সাথে ন্যায় বিচার করা হয়নি। কারণ যখন এরশাদ সাহেব ক্ষমতা হস্তান্তর করেছিলেন আহ, একটা ভাইস প্রেসিডেন্ট মিস্টার মওদুদের কাছে, এবং পরবর্তীতে যখন তত্ত্বাবধায়ক সরকার হলো, তখন তাদের কাছে তারা বলেন যে তাদের কাছে বলা হয়েছিল যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে। তারপরে আমাদের রাজনৈতিক দলগুলোর আন্দোলনের মুখে, ক্যান্টনমেন্ট ঘেরাওয়ের ঘোষণার মুখে জেনারেল এরশাদকে আটক করা হয়, নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়। সেই কারণে তারা বলেন যে তারা ঠিক মতো লেভেল প্লেইং ফিল্ড পাননি। কিন্তু তারা 39টা আসনে জিতেছিলেন। নর্থ বেঙ্গলের দিকে রংপুর এলাকা বেশি আসনে জিতছেন, আর সিলেট, বরিশাল এরকম জায়গাও তারা জিতেছেন, বিভিন্ন জায়গায়, চিটগাং। তো এই যে জাতীয় পার্টির যে ভোট, সেটা হয়তো অনেক জনপ্রিয়তা কমে গেছে, যেহেতু ফেসিবাদের দোসর ছিলেন অনেকে বলেন। এবং হুম। এটা সত্যি যে তারা বিগত 3টা নির্বাচনেই তারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, যে 3টা নির্বাচনে আসলে নির্বাচন হয়নি, একতরফা নির্বাচন হয়েছে, রাতের বেলা ভোট হয়েছে, আমি তুমি ডামি নির্বাচন হয়েছে, তারা সেখানে অংশগ্রহণ করেছিলেন। এইভাবে তাদেরকে দোসর আখ্যায়িত করা যেতে পারে, এটা নিয়ে আলোচনাও হতে পারে। কিন্তু এখন হিসাবটা হচ্ছে যে জাতীয় পার্টি যদি নির্বাচনে থাকে, তাহলে হয়তো তাদের যে ভোট, এবং আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ আছে, তাদের কার্যক্রম নিষিদ্ধ, শেখ হাসিনা জিন্দা লাশ বলেছেন না কি বলেছেন, সেটা তো ওনার সাথে নানক সাহেবের কি প্রাইভেট কথা, আপনি শুনেছেন, আমি এরকম একটা রেকর্ড শুনেছি, বাট আমি এত মনোযোগ দিয়ে শুনি না হুম। এসব যে কোথায় কি কথাবার্তা হচ্ছে। তো এখন জাতীয় পার্টির এই সুযোগ আছে যে তারা যদি ভালো নেগোশিয়েট করতে চায়, এবং জাতীয় পার্টি কিন্তু 300 আসনে মনোনয়ন দেয়। আমাদের দেশে অনেক পার্টি আছে যারা 300 আসনে মনোনয়ন দিতে পারবে না। জামাত ইসলামী দিতে পারবে, এনসিপি দিতে পারবে কিনা আমি এখনো জানি না, বাট অন্যান্য ছোট দলের কথা বলে যে তারা কখনই 300 আসনে মনোনয়ন দেন নাই এবং দিতে পারবেন বলে মনে হচ্ছে না এই মুহূর্তে। জাতীয় পার্টি যদি খুব ভালো নেগোশিয়েট করতে পারে, তারা আওয়ামী লীগের ভেতরে, আওয়ামী লীগ করেছে বা আওয়ামী লীগের সমর্থক একজন উকিল, ডাক্তার, শিক্ষাবিদ, এরকম অনেকে আছেন যারা আওয়ামী লীগের ছিলেন, কিন্তু এই এই কর্তৃত্ববাদী শাসন আমলে বেশ ইনএক্টিভ ছিলেন, বা তারা এই কর্তৃত্ববাদী যে কার্যক্রম সেটাতে অংশগ্রহণ করেনি। এমনকি যখন লোকাল গভর্নমেন্ট ইলেকশন গুলো হয়েছে, উপজেলা চেয়ারম্যানের ইলেকশন যদি ধরি, সেইসব ইলেকশনে কিন্তু আওয়ামী লীগের নৌকা প্রার্থী ছিল, এবং তার বাইরে বিদ্রোহী প্রার্থী ছিল, এবং তাদের 40% জিতেছেন, তো কম না কিন্তু। এবং একটা উপজেলা চেয়ারম্যানের এইটুক অ্যাবিলিটি আছে যে দুইটা হয়তো উপজেলা নিয়ে আপনি একটা নির্বাচনী এলাকা হয়, এইটুক অ্যাবিলিটি আছে যে দুইজন যদি একসাথে মিলিত হয়, তারা কিন্তু এখানে ভোট ব্যাংকে বেশ কিছু সুবিধা পেতে পারেন। তো জাতীয় পার্টি যদি এটা ভালোভাবে নেগোশিয়েট করতে পারে, তাহলে তারা হয়তো বেশ কিছু আসনে জিতে যাবেন, এবং জিতে গেলে জামাত তো সরকার গঠন
থাকতে পারছে না, এরকমটাই সাধারণ মানুষ এবং জনগণ বা নাগরিকরা, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করে যে তাদের সরকার গঠনের কোনো সুযোগ নেই। তাদের একটাই সুযোগ আছে যে তারা আপনার বিরোধী দল হতে পারে কিনা হুম। সবাইকে মিলে। তো জামাত একটা বিরোধী দল হওয়ার চিন্তা ভাবনা আছে, এবং জামাতকে তো অনেকে বলেন মানে যে জামাত কয়টা সিট পাবে এরকম আলোচনা, যেমন সর্বোচ্চ একজন গত পরশুদিন বলতে শুনলাম যে সর্বোচ্চ 15টা পেতে পারে। আমার কাছে মনে হয় যে তাদের কাছে ডবল ফিগারে স্পর্শ করাই তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে, যদি না বিএনপি তাদেরকে ছাড় দেয় বড় দল হিসেবে। তো সেই কারণে জামাত হয়তো চিন্তা করছে যে জাতীয় পার্টি যদি এখন রাজনীতি করার সুযোগ পায় এবং নির্বাচনে যায়, এবং তারা যদি আওয়ামী লীগের সাথে একটা ভালো নেগোসিয়েট করতে পারে, তাহলে হয়তো তাদের আসন সংখ্যা অনেক বেড়ে যাবে। একসময় 39টা ছিল, পরে কমেছে, আবার বেড়েছে। এই কম বেশির মধ্য দিয়ে যদি তারা 40-50টা আসন জিতে ফেলে, তখন তো তারাই বিরোধী দল হবে, তখন তো জামাতের অবস্থানটা তৃতীয় চতুর্থ পর্যায়ে চলে যাবে। সেইসব কারণে এই জিনিসটা এখন বড় করে দেখা হচ্ছে যে তাদেরকেও যাতে আমরা নির্বাচনে সমাজ তাদেরকেও বিরত রাখতে পারি। এখন আপনি আওয়ামী লীগকে বিরত রাখবেন, জাতীয় পার্টিকে বিরত রাখবেন, 14 দলকে বিরত করবেন, তারপরে আপনি ওই যে সকল দলের সমন্বয়ে একটা নির্বাচন, একটা ইনক্লুসিভ নির্বাচন, বা যে নির্বাচন সকলের জন্য গ্রহণযোগ্য হবে, বিশ্বের জন্য গ্রহণযোগ্য হবে, সেটা কিভাবে হবে, এটাকে আলোচনার দাবি রাখে। মানে এ কারণেই এখন জিন্দা লাশও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাজনীতিতে। একটা ওটা উনি শেখ হাসিনার কাছে জিন্দা লাশ, বাট হ্যাঁ, রাজনীতিতে তারা জিন্দা লাশ না, এটা প্রমাণ হয়ে যাচ্ছে। এটা প্রমাণ হয়ে গেছে। জি, জি, অনেক ধন্যবাদ আবুলম শহীদ খান। আমি জানি না জনাব মাহমুদা হাবিব, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় কথা বলছিলেন। যদি সম্ভব হয় সেখান থেকে একটু বললাম, আমি জানি না, আশা করি আপনার কানেকশনটা এবার ভালো হবে। আর এটাও একটু স্পষ্ট করবেন যে আপনারা কি জাতীয় পার্টির রাজনীতি, মানে সামনের নির্বাচনে আওয়ামী লীগের মতোই তারাও নির্বাচন করতে না পারুক, এরকমটা কি আপনাদেরও প্রত্যাশা? কারণ রুহুল কবির রিজভীকে আমরা বলতে শুনছি যে জিএম কাদের এখনো কিভাবে রাজনীতি করেন, এরকম প্রশ্নও তিনি আসলে করছেন। মাহমুদ হাবিব, আমার মনে হয় আপনি যে রেফারেন্সটা রুল কবির রিজভীর দিলেন সেটা অতি সাম্প্রতিক নয়। এটা এর আগে আমরা না যখন এটাই সম্প্রতি আসলে এই নূরের ঘটনা ইত্যাদি সময়। এখন দেখুন, রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো বিএনপিকেই নির্বাহী আদেশে নিষেধ, মানে সরি, আওয়ামী লীগকেই তো নির্বাহী আদেশে নিষিদ্ধের বিষয়ে আমাদের একটা রিজার্ভেশন ছিল, কিন্তু যেহেতু কাজটা যখন হয়ে গেল তখন আর আমরা এখানে কিছু বলিনি। কিন্তু একটা কথা তো রাইট যে যেইভাবেই দেখেন না কেন জাতীয় পার্টি এখন একটা পিভটাল পজিশনে আছে, এবং এইটা নিয়ে আসলে এই পজিশনটা নিয়ে বিএনপির কিন্তু রাজনৈতিক দল হিসেবে ভোটের মাঠে খুব শঙ্কিত হওয়ার কারণ নাই। আমি যৌক্তিকভাবেই আপনাকে বলছি, কারণ বিএনপির ভোট ব্যাংক বিএনপির নিজের মতন। যারা শঙ্কিত হয়ে উঠেছেন তাদের তাদের ওই যে যেভাবে শহীদ ভাই ব্যাখ্যা দিলেন, এটা আর আলাদাভাবে আমার ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন হয় না। যে জিএম কাদের সহ আরো কয়েকজন আছেন, ইনাদের কিছু বিষয় একদম সুস্পষ্টভাবে, আপনার যদি মনে থাকে যে এবার আমরা যখন আওয়ামী লীগকে দোষারোপ করি যে পার্শ্ববর্তী দেশের সাথে, প্রতিবেশীর সাথে তার বিশেষ সম্পর্ক তারা মেনটেন করেছে, যেটা তারা করেছে, এটা দোষারোপ নয়। সেই একই ঘটনা কিন্তু 100 ভাগ যে জিএম কাদের, অ্যাটলিস্ট এরশাদ সাহেবকে আমরা দেখেছি যে হাসপাতাল থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, বহু ঘটনা হয়েছে, কিন্তু জিএম কাদের সাহেবের অ্যাটলিস্ট একটা দুটো না, এরকম অসংখ্য স্টেটমেন্ট আছে যেখানে যারা অপরাধ করছেন, যিনি ছুরি হাতে মানে খুন করছেন, তিনি কি কেবল অপরাধ, এই অপরাধটাকে উৎসাহিত করছেন কিংবা সেই খুনির সহযোগী হিসেবে দাঁড়িয়ে আছেন, তিনি কি অপরাধী নন? সেই হিসেবে আপনি যখন বলেন যে কোন দায়টা আছে, সবগুলো দায়ী তাদের আছে। আমি একটু যোগ করতে চাই, একটা সংসদ ছিল তখন, না কিন্তু যখন ধরেন আপনার ধরেন এই যেই 5ই আগস্ট অপরাধগুলো, পরে মূল একটা যেই জননী হোক অপরাধগুলো, সংসদ ছিল, গুম সেই খুন, সংসদে ইনারা না, জি মূল মাহমুদ হাবিব, অপরাধ আবার তো আমার মনে হয় আপনি কন্টিনিউ আগে করেন। করতে হবে। আচ্ছা, এবার আসুন, আপনি আপনি যেটা বলছেন মূল অপরাধ, আমি খুবই দুঃখিত দর্শক, মাহমুদ হাবিবাকে আমরা খুবই, মানে তাদের কথায় খুব ইন্টারাপশন হচ্ছে। এই সরকারকে ছেড়ে গেছেন। এখন কি শুনতে পাচ্ছেন আমাকে, শারমিন? শুনতে তো পাচ্ছি, এখন কি তারপরে শোনা যখন যায়? কথাটা একদম মূল জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে তখনই আবার কানেকশনটা ঝামেলা হয়ে যাচ্ছে। আর একটু বলেন। জি, সরি, আমি রাজশাহী আছি, হয়তো আমি জাস্ট বলতে চাইছি যে দেখুন, 3,500 ক্রসফায়ার হয়েছে আমাদের আমাদের নেতা কর্মীদের ওপরে। গুম, আমার দল বলছি, আমি অন্য দলেরও কিন্তু কাহিনী কারোটা কম নয়। গুম আছে 700-র ওপরে। এই ঘটনাগুলো যখন লাগাতার ঘটে গেছে, যখন এই ধরনের নিপীড়ন হয়েছে, নির্যাতন হয়েছে, তারা কি ওই 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 সরকারের সহযোগী পার্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন? শারমিন, এই সরকারকে সবসময় লেজিটিমেসি এবং সব অর্থে সারা বিশ্বে এক ধরনের বৈধতা দিয়েছেন তারা। এখানে
এখানে কিন্তু বেশ কিছু পয়েন্ট আছে, ক্ষোভ আমাদের যথেষ্ট বেশি, কিন্তু তার মানে এই নয় যে আবারও নির্বাহী আদেশে আরেকটা দলকে নিষিদ্ধর প্রশ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো অগ্রণী ভূমিকা পালন করবে। আমি এটা কিন্তু নিয়ে আপনারাও তো বলার সেই মতো 18 নির্বাচনের মানে বৈধতা ফোরাম দিয়েছেন, সংসদে গিয়েছেন, আপনারাও তো গিয়েছেন, বা স্থানীয় পর্যায়ে যখন নির্বাচনগুলো হয়েছে তখন এমনকি আপনারা নিষেধ নিষেধ করার পরেও আপনাদের দলের পক্ষ থেকে না হয়ে স্বতন্ত্রভাবে বিএনপির প্রার্থীরা নির্বাচনে গেছে, ইসলামী আন্দোলন তারাও বিভিন্ন স্থানীয় নির্বাচনগুলোতে গেছে। সব দোষ কেন জাতীয় পার্টির উপরে পড়ছে? তারা একটানা সবখানে করেছে স্থানীয় আর বাকিরা নির্বাচনে যারা মাঝে মাঝে যারা করেছে। অংশ নিয়েছেন, হ্যাঁ, আমি একটু এক এক করে আপনার প্রশ্নগুলোর উত্তর দেই। স্থানীয় নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিলেন তারা কিন্তু প্রত্যেকে বহিষ্কৃত। আবার দলে প্রত্যেকে, ফিরেও আমি এসেছেন আবারও অনেকে, রিপিট করি বেশিরভাগই। যে আমরা কিন্তু লোকাল গভর্নমেন্টে ফার্স্ট লেয়ারে মানে জয়েন করেছিলাম। আমরা 18 নির্বাচন প্রতিবারই বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেষ্টা করেছে যে নির্বাচনটা কি রকম হচ্ছে, অন্তত নির্বাচনটাতে আমরা আসি। এটা নিয়ে আবার মজার কথা বলি, এর আগে যখনই নির্বাচন আসে তখন কিছু মহল সক্রিয় হয়ে উঠতো। তাদের মধ্যে বুদ্ধিজীবী থাকতেন, তাদের মধ্যে নানা মানে নেগোসিয়েটার মাঝামাঝি কথা বলার মানুষজন থাকতেন। তারা প্রতিবারই এক ধরনের প্রতিশ্রুতি দিতেন যে এই সরকার ভাবছে যে মানে নির্বাচনের মাধ্যমে একটা সরকার ডেভেলপ করবে। দেখুন, একটা কথা কি জানেন, নির্বাচনটা যদি ফাংশনাল হয়, মানুষ যদি ভোট দিতে পারে, যেটা আমরা প্রত্যাশা করেছিলাম যে 18তে, যেটা 14 পরে তো 18 আসলো, 14তে তো পার্টিসিপেট করিনি আমরা, 18তে আমাদের কিন্তু এটাও কিন্তু মনে রাখবেন শারমিন, যে আমাদের তরফ থেকে একটা এফোর্ট ছিল। ওই এফোর্ট যেদিন আমি নিজে 18তে একজন, যে আমাদের সেবার অনেকগুলো নমিনেশন প্রতিটা সিটের এগেনস্টে দেওয়া হয়েছিল, আমি রাজশাহী 5-এর এগেনস্টে 3 নম্বর নমিনেশন পেয়েছিলাম। আপনাকে আমি বলি, আমি আমি এমনকি ভোটও দিতে যেতে পারিনি, ফাইনাল মিশনে আমি একটা ভোটও দিতে যেতে পারিনি। আমাদের সবাই ওই আলোচনায় না যে ওটা হিউজ আলোচনা, ওইটা ডিফারেন্ট খাতে আপনার আলোচনা প্রবাহিত হবে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেষ্টা করেছে, এমনকি এটাও চেষ্টা করেছে তাদের ভোটে অংশ নিয়ে, কিন্তু সেখানে তো কোনো লাভ হয়নি। এবং যেই কয়টা জোট সাংসদ উঠে এসেছেন, আমরা চেষ্টা করেছি যে আমাদের সাংসদরা মানে যখন তাদেরকে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলো আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দলের সিনিয়র মোস্ট বডি থেকে, তখনও আপনি মনে রাখবেন আমাদের উপর একটা ইন্টারন্যাশনাল চাপ ছিল। এবং এইটা সবসময় আমাদের ক্ষেত্রে বলা হয় যে রেগুলার এবং পার্টিসিপেটরি বিরোধী দল আমরা কখনোই হতে পারিনি। বাংলাদেশের ইতিহাসে এটা সবসময় আছে, যে দল জেতে সেই দল এবং যে দল হেরে যায় তাদের এক ধরনের অভিযোগ থাকে। অলওয়েজ আমরা এই ধরনের ব্র্যাকেটে বন্দী ছিলাম। এবং আপনাকে আমি একটা কথা বলি, বিএনপি সবসময় খুব রং ন্যারেটিভে সাথে যুদ্ধ করেছে। আমরা অনেক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছি যে মোটামুটি ভাবে এই সরকার ফ্যাসিস্ট, 18 সরকার 25 সরকার, ক্রমশ এই সরকার ফ্যাসিস্ট হয়ে উঠেছে প্রতিটা নির্বাচনের পরে। কিন্তু দেখুন, আমরা আমাদের সর্বোচ্চটা চেষ্টা করেছি। এইটুকু যখন আমরা পিছনে ফিরে তাকাই, আমাদের মাঠের আন্দোলনও বজায় ছিল, এবং আমরা যেই যেই ফোরামে আমাদের সুযোগ হয়েছে কথা বলার, একটু অংশ নেওয়ার, সরকারের সাথে একটা মানে একটা কি বলে এটাকে, একটা চ্যানেল তৈরি করার, সো দ্যাট একটা মোটামুটি ভাবে বিরোধী দলের রোল প্লে করা যায়, আমরা একটা চেষ্টা করেছি শারমিন। এখন ওই চেষ্টা ফলপ্রসূ হয়নি, সেটা ভিন্ন। কিন্তু আমার ওই সাতজন সাংসদ কিন্তু লেজিটিমেসি দেয়নি সরকারকে, ক্রুড মেজরিটি দিয়ে সরকার এসেছে। আমার 7জন সাংসদ পদত্যাগ করলে আবার তারাই আসতেন 300 জন তারা নিয়ে, ঠিক আছে? কাজে এই জিনিসটা হচ্ছে আমার আমার মানে অংশগ্রহণ যেটা করেছে সেটা হচ্ছে যে আমার দল যেহেতু নির্বাচনে গেছিল, নির্বাচনী ব্যবস্থার প্রতি শ্রদ্ধা রেখে আমাদের ওই পার্টিসিপেশনটা হয়েছে, এর বেশি কিছু নয়। জাতীয় পার্টিও তো ওরকম শ্রদ্ধার কথা বলে, সংবিধানের প্রতি শ্রদ্ধা, নির্বাচনের প্রতি শ্রদ্ধা, এই ধরনের কথাগুলো তো আসলে জাতীয় পার্টি বলে। যা হোক, আমি আসলে মানে জাতীয় পার্টির পরিণতি কি হয়, ওনারা তো লাগাতার ছিলেন। হ্যাঁ, জাতীয় পার্টির না পরিণতি না কি হয় সেটা শারমিন, দেখা যাবে, এবং আপনাকে আপনাদের আপনাকে ভূমিকাও আমি কি হয়, আবারও মানে বলি যে তারা সেখানে সেটি নিয়ে কথা বলবো পরবর্তীতে, নিশ্চয়ই সেটি নিয়ে একটা সিদ্ধান্ত হবে। আমি একটু একটু নির্বাচনের প্রসঙ্গেও আসতে চাই, যে নির্বাচন নিয়ে বারবার বৈঠক হচ্ছে, মানে এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যাই হোক না কেন ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এই অনিশ্চয়তা কাটছে না কেন, এই প্রসঙ্গ আবু আলমের কাছ থেকে একটু শুনে এসে আমি মাহমুদ হাবিবা আপনার কাছে আপনাদের পরিকল্পনার বিষয়টা একটু জানতে চাইবো, জনাব আবু আলম শহীদ খান। ধন্যবাদ। অনিশ্চয়তা কাটছে না, নানামুখী তৎপরতা আছে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বেশ কঠোরভাবে এবং মানে দৃঢ়ভাবে বলা হচ্ছে যে পার্টিগুলোর সাথে যে মিটিং হলো এর মধ্যে উনি বিএনপি, জামাত এবং এনসিপির সাথে একটা রেজিস্ট্রেশন বিএনপি পার্টির সাথে বসেছিলেন প্রথম দিন, পরের দিন উনি 7টা দলের সাথে বসেছিলেন। এবং যে স্টেটমেন্ট গুলো প্রেস উইং থেকে আসছে সেটাতে বলা হচ্ছে যে না, প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করতে বদ্ধপরিকর এবং অন্যথা হবে না, মানে এটার আর কোনো বিকল্প নেই, এরকম বলা হচ্ছে। সুতরাং সেখানে অনিশ্চয়তা আছে কিনা এটা এখন বলা যাবে না। মানে অ্যাট দ্য ফেস অফ ইট আমি প্রধান উপদেষ্টার দপ্তর যমুনা বা তার দপ্তর থেকে আমি কোনো অনিশ্চয়তা দেখি না। বাট এই সরকারের মধ্যে নাকি একটা সরকার আছে, মানে সরকারের ভিতরে কয়েকটা সরকার আছে, বিভিন্ন ক্ষমতার ভর কেন্দ্র আছে, তারা কে কি মনে করছেন, কি চাচ্ছেন,
কেন চাচ্ছেন সেটা একটা বিবেচনার বিষয় আছে। আর এর মধ্যে জামাতে ইসলামী, এনসিপি বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরলো। যেমন ধরুন জামাতের একটা প্রধান দাবি, এখন তারা বারবার এটা বলছেন যে সংসদে পিআর পদ্ধতিতে নির্বাচনটা করতে হবে, যেটা কোনো আলোচনাই ছিল না। যেটা যখন আমাদের এই আলোচনা চললো, ডক্টর রিয়াজের নেতৃত্বের প্রধান উপদেষ্টাই তাকে দায়িত্বটা দিয়েছিলেন ভাইস চেয়ারম্যান হিসাবে। সেখানে যে যে সংস্কার নিয়ে বা এই যে তাদের যেসব আলোচনায় ঐকমত্য কমিশন যেসব জায়গায় আলোচনা করেছে, ঐকমত্য হয়েছে, সেসব জায়গায় কিন্তু এই পার্লামেন্টে নির্বাচনে পিআর চালু করতে হবে এরকম কোনো আলোচনাই ছিল না। এটা হঠাৎ করে জামাত এবং পরে এনসিপি, এখনো আবার সংস্কার পরিপূর্ণ করতে হবে, সংস্কার যে সনদটা তৈরি হবে এটা সাইন করতে হবে, এটাকে সংবিধানের উপরে দিতে হবে, লিগাল ইয়া। তারপরে এটার এটার গুরুত্বটা কি, এটা কিভাবে কার্যকর হবে, মানে এমন এমন বিষয় আনা হচ্ছে যে বিষয়গুলো তো আসলে এখন এখন নির্দিষ্ট করে সমাধান করা সম্ভব না। এবং ডক্টর ইয়াদ তো গত কয়েকদিন আগে, পরশুদিন অথবা গতকালকেই বলেছেন যে তারা একটা জিনিস তৈরি করে ফেলেছেন, এটা এই আগামী সপ্তাহের মধ্যে ফাইনালাইজ হয়ে যাবে। তো এখন এই যে দাবিগুলো তোলা, এবং ওটা না হলে আমরা নির্বাচনে যাব না, এদিকে আওয়ামী লীগ নাই, তাদেরকে আপনি প্রশাসনিকভাবে নিষিদ্ধ করেছেন, জাতীয় পার্টি নিষিদ্ধ করতে চাচ্ছেন, 14 দলকেও নিষিদ্ধ করে তাদের নির্বাচনে অংশ নিতে দিবেন না, জামাতও নির্বাচনে যাবে না, আপনার এনসিপিও যাবে না, মানে শর্ত দিচ্ছেন তারা, ইসলামী আন্দোলনও যাবে না, তাহলে নির্বাচনটা কেমন করে হবে? সেখানেই অনিশ্চয়তা, যে তাহলে কি নির্বাচনটা ওই রকম একতরফা হবে, 14 সালের মতো নির্বাচন হবে, নাকি অন্য কিছু হবে? সেইখানেই আপনার অনেক কোশ্চেন জমা হচ্ছে। এই কারণে আপনি বলতে পারেন যে দেশে এখনো নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আছে। জি তার মধ্যে বিভিন্ন জনের সাথে দেখা করছে, সেগুলোর এক এক ধরনের ব্যাখ্যা আছে। জি আবার আমি একটু যে প্রধান বিভিন্ন জনের সাথে দেখা করছে, এটি একটু খুবই গুরুত্বপূর্ণ জায়গা, আমি এই জায়গাটি আপনার কাছে বিশেষ করে আসবো, কিন্তু আপনার এই পয়েন্টটা থেকে মাহমুদ হাবিবার কাছে আমি একটু জানতে চাই যে এই যে নানান শর্ত জুড়ে দিচ্ছেন, যেটির কথা আবারও জনাব আবু আলম শহীদ খান আবারও বললেন, এবং তাদের কিন্তু একটা প্রস্তুতিও আছে। জামাতকে যেমন 300 আসনে তাদের একটা মনোনয়ন দেওয়া হয়েছে, তাদের নির্বাচন সম্পর্কে তাদের একটা প্রস্তুতি আছে, আবার অন্যদিকে নানান রকম শর্ত, যেটা এটা না হলে আমরা নির্বাচনে যাব না, বা নির্বাচনে যাব কিনা ভেবে দেখবো, নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কথা বলছেন। তাদের একটা প্ল্যান এ, প্ল্যান বি জামাত এনসিপির মধ্যে দেখা যাচ্ছে। বিএনপি একটাই বলছে যে তারা নির্বাচন চায়। যদি অনিশ্চয়তার কারণে নির্বাচনের উপরে কোনো প্রভাব পড়ে, বিএনপির প্ল্যান বি কি? বিএনপি তো কোনো প্ল্যান বি নাই, বিএনপি তো কখনোই প্ল্যান বি ছিল না, প্ল্যান এ নিয়েই তো বিএনপি কাজ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো সবসময় একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছে, কখনো প্ল্যান বি যদি থাকতো সেটা তাহলে তো তো স্পষ্ট, কিন্তু দেখুন এই আপনি তৎপরতার গুলোর কারণে, যেটি আবু আলম শহীদ খানও স্পষ্ট করছিলেন, যদি নির্বাচনটা অনিশ্চয়তার মুখে পড়ে, বা আপনারাও বলছেন অনিশ্চয়তা কাটেনি, ষড়যন্ত্র আপনারাও দেখতে পান, কি হবে? স্বাধীন আপনি যেটা বলতে চাইছেন, তাহলে বিএনপির তো ওইটুকু শক্তি মাঠে আছে যে এক ধরনের চাপ তৈরি করা টোটাল মানে সরকারের ওপরে। এবং আমি তো সরকারকে খুবই ডিটারমাইন্ড দেখছি, ডিফারেন্ট ডিফারেন্ট মানে যেটা আমার মনে হচ্ছে যে ওনারা হয়তো এখন ভাবছেন যে আরো 2 মাস আগে দিতে পারলে আর কি বেঁচে যেতাম। এই ধরনের যে সিচুয়েশন যে ধরনের যাচ্ছে, তাতে আমার এটা মনে হয় যে তাদের যে প্রত্যেকটা স্টেটমেন্ট সামহাও তারা তুলেই আনেন এই কথাটা যে নির্বাচন যাই ঘটুক না কেন নির্বাচন হবে। কাজে এই জায়গাটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যদি এই সরকারের উপস্থিতিতে মানে এই নির্বাচন দিতে মানে দেওয়ার পথে কোনো বাধা তৈরি হয়, দল হিসেবে মাঠে নেমে আসার তো মানে আন্দোলন করা বা মাঠে নেমে আসার সক্ষমতাও বিএনপির আছে, এবং এটা একটা চয়েসও বিএনপির জন্য। কিন্তু এর বাইরে যদি অনভিপ্রেত কোনো সিচুয়েশন হয়, সেটা নিয়ে আসলে আমাদের কোনো প্ল্যান বির কোনো সুযোগ নাই। আবারও বলি যে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এই সরকারকে সর্বতোভাবে সহযোগিতা করার, এবং সব অর্থে যখনই কোথাও কোনো মানে সিচুয়েশন ডেভেলপ করছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু খুব তৎপর হয়ে উঠছে যেন এই জিনিসটা মোটামুটি ভাবে মানে একটা ম্যানেজেবল সিচুয়েশন থাকে। কিন্তু মুশকিলটা হচ্ছে শহীদ ভাই যেটা বললেন, যে আপনি আসলে নির্বাচনমুখী কিছু দাবি দাওয়া নিয়ে এখন কথোপকথন করছেন, এগুলা একটাও, আই রিপিট, এগুলা একটাও কিন্তু মূল যখন আপনি প্রস্তাবনা দিলেন যে আপনি কি কি চাইছেন, তখন কিন্তু এগুলো একটাও এখানে ছিল না। যখন জুলাই সনদ ফাইনাল হয় 28, 29, 30 তারিখে, তখন কিছু বিষয় নিয়ে মানে মতদ্বৈততা থাকলেও পরবর্তীতে আবারও কিছু পয়েন্ট আনা হয়েছে, যেগুলো মানে মুশকিল হচ্ছে যে প্রথমে সবাই ভেবেছিল যে অনেকগুলো পয়েন্ট আছে বিএনপি এগ্রি করবে না, কিন্তু ওভার দ্য টাইম বিএনপি সবগুলোতে এগ্রি করে গেছে। এই যতবার আমরা এগ্রি করেছি ততবার নতুন নতুন আমরা দেখেছি যে ইস্যু মাঠে আনা হয়েছে, নতুন নতুন চাওয়া মাঠে আনা হয়েছে, নতুন নতুন নিরাপত্তাহীনতার কথা তারা মাঠে তুলে আনছেন। দেখুন শারমিন, আমরাও তো ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগছি, এই দলগুলোর আচরণ তো আমাদেরকেও ভীত করে তুলছে। এই হিসেবে যে আমরা একই সাথে, যে ছোট দল বলুন বা যারাই বলুন, এইটুকু তো প্রত্যেককেই বুঝতে হবে যে গণতান্ত্রিক মানে পথে যদি আপনার উত্তরণ ঘটাতে চান, আপনি একটা সুষ্ঠু
নির্বাচনের কোনো বিকল্প নাই। এই সরকারকে দুর্বল করে দিয়ে তো সুষ্ঠু নির্বাচন আপনি আদায় করতে পারবেন না। আপনি যেই অর্থেই বলুন না কেন, একটা অর্ডিন্যান্স আপনি আনতে চান, আপনি একটা আইনগত কাঠামো চান, আপনি এটা নিয়ে তো ডিসকাস করতে পারেন। সিচুয়েশন তিক্ত করে তোলার কিছু না। এটা হচ্ছে একটা পার্ট। আর দ্বিতীয় পার্ট হচ্ছে যে জামাত তো পুরনো প্লেয়ার, জামাত তো নিউ প্লেয়ার না। এখানে এনসিপি নতুন, জামাত তো ওল্ড প্লেয়ার। ওরা নেগোসিয়েশন গুলো ভালো জানে, এবং নেগোসিয়েশন তারা বাংলাদেশের রাজনৈতিক নেগোসিয়েশন সব পার্টির সাথে করে এসেছে। ফলে তারা মানে তাদের এই 300 আসনে মনোনয়নও দেয়া আছে, আবার ওইদিকে মাঠে পিয়ার নিয়ে লাফালাফিও আছে। বলছে গাছেরটাও খাবে তলেরটাও কুড়াবে। এটা অদ্ভুত ধরনের মানসিকতা আপনার। মানে এই মানে উনাদের আর কি আমরা দেখি। এটা তো আপনি হয় আপনি স্ট্যান্ড নেন, আপনি দিয়ে দেন, আপনি রিফিউজ করে দেন প্রতিটা নমিনেশন। আপনি জানেন আমার নির্বাচনী এলাকা আমি যখন আসি, তারা আরো 6 মাস ধরে কাজ করছেন এখানে। তারা লোকাল গভর্নমেন্ট নিয়ে কাজ করছেন এখানে। দে আর অর্গানাইজ, দে আর অর্কেস্ট্রেটেড, তাদের সাইজটা ডিফারেন্ট, ফলে তারা এইভাবে কাজ করতে পারে। আবার মাঠে কিন্তু বড় যখন কথা শুনবেন, যখন প্রথম নির্বাচনের শিডিউল ঘোষণা হলো, সেটাও তারা সাধুবাদ জানালেন। পরের দিনই আবার বললেন যে পিয়ার পিয়ার মানে ছাড়া হবে না। এই যে কথার আপনার ঠিক কোন কথাটি আপনি আসলে তাদের আপনি আস্থা রাখবেন, বা কোনটা যে আসলে তাদের দাবি, এইটা যখন বুঝতে অসুবিধা হয়, তখনই আপনাকে বুঝে নিতে হবে যে টোটাল জিনিসটার পেছনে একটা মানে লেভারেজ ক্রিয়েটের চেষ্টা আছে। এমন একটা সিচুয়েশন মানে মানে সিট ভাগাভাগির একটা প্রচেষ্টা আছে, এবং অপরিহার্য হয়ে ওঠার এক ধরনের প্রবণতা আছে। এমন অপরিহার্য যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিট ভাগ করতে বাধ্য হয়। এই জায়গাটায় এই আচরণগুলো যারা রাজনৈতিক বোদ্ধা বা যারা রাজনীতি দীর্ঘদিন ধরে দেখে আসছেন, প্রত্যেকেই বোঝেন। এবং এটা হচ্ছে কি দিনের আলোর মতো পরিষ্কার। এটা ওনারা কতটুকু রিয়েলাইজ করেন আমি জানি না। আর এনসিপির ক্ষেত্রে আমি এটাই বলবো, তারা রাজনীতি নিয়ে অত্যন্ত অনভিজ্ঞ এখন পর্যন্ত। এইটা তাদের অনেক কিছুই হয়তো বা তাদের মেন্টরস কারা, তাদের বুদ্ধি পরামর্শদাতা কারা, আমি সঠিক জানি না। কিন্তু জামাত ইসলামীকে দেখে যদি তারা তাদের রাজনৈতিক সিদ্ধান্তের দিকে যায়, এটা কতটুকু সঠিক হবে সেটাও সময়ই বলে দেবে। জি, মাহমুদ হাবিবা, আপনাকে ধন্যবাদ। আপনি জামাতের তৎপরতার কিছু সমালোচনা করলেন, কিছুটা এনসিপিরও, কিন্তু প্ল্যান বি বিএনপির নাই। জনাব আবু আলম শহীদ খান, এই প্রসঙ্গে যদি আপনার কোনো সমালোচনার মন্তব্য মতো অনেক থাকে। কিছু আছে, সমালোচনার মতো অনেক কিছু আছে শারমিন। আমি আসলে খুব ভদ্রভাবে কিছু নিশ্চয়ই কথা না বলে পারলাম না আর কি। আপনি বরাবরই খুবই ভদ্রভাবেই আসলে বিষয়গুলো তুলে ধরেন, এই জন্য সাধুবাদ। কারণ এখনকার সময় যত অশ্লীল এবং গালিগালাজ চলে, সেখানে আপনি অনেক ভদ্রভাবে তুলে ধরেন দেখে সাধুবাদ জানাই আপনাকে। জনাব আবু আলম শহীদ খান, এই বিএনপির কোনো প্ল্যান বি নাই, এটা নিয়ে কোনো মন্তব্য করবেন? গালিগালাজ টিকবে না, আপনিও জানেন গালিগালাজ তো টিকবে না। বিএনপির প্ল্যান বি, কোনটা নিয়ে প্ল্যান আমি সি একটু অবশ্যই আছে। বিএনপির প্ল্যানে হচ্ছে একটা নির্বাচন হোক, ভালো নির্বাচন হোক। প্ল্যান বি হচ্ছে একটা নির্বাচন হোক, ভালো নির্বাচন হোক। প্ল্যান সিও হচ্ছে একটা নির্বাচন হোক, ভালো নির্বাচন হোক। সুতরাং বিএনপির কোনো প্ল্যান বি সি নাই এরকমটা আমি মনে করি না। কারণ তাদের একটাই আছে টার্গেট, এবং এইটার জন্য তারা গত 17 বছর বা গত 10 বছর ধরে তারা সংগ্রাম করছেন। একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা ভালো নির্বাচন। এবং এই ভালো নির্বাচন বলতে কিন্তু আমি মনে করি যেটা 80%, 85%, 90% বা 95% ভালো নির্বাচন হতে পারে। পৃথিবীর কোথাও এর চেয়ে বেশি ভালো নির্বাচন হয় না। সুতরাং বিএনপি তাদের প্ল্যানে ঠিক আছে, এবং তারা নিশ্চয়ই এই রাজনীতির যে খেলা চলছে, যে আমার যে একটা ষড়যন্ত্রের খেলায় আছে, এটা মনে হয় তাদের আচার আচরণ দেখে, যে তার নানান সময় নানান কথা বলে, এবং তাদের নেতৃবৃন্দ কিন্তু এক একজন এক এক রকম কথা বলে, সেটাও লক্ষণীয়। তাহের সাহেব যেটা বলেন সেটা পারোয়ার বলেন না, পারোয়ার যেটা বলেন সেটা আবার তাদের যে ইয়া আছেন, চেয়ারম্যান আছেন, তিনি বলেন না। সুতরাং তাদের নানান জিনিস নিয়ে তারা খেলছে। ওই জায়গাটা ইম্পর্টেন্ট, যেটা আমি বললেন যে তারা সিট চায়, মানে সিটের ভাগাভাগি চায়। তো ওইরকম সিট ভাগাভাগি করলে তো ওই নির্বাচন 14-18 নির্বাচনের মতো হবে, 24-এর নির্বাচনের মতো হবে। কারণ বিএনপি তো এটা নিশ্চয়ই করতে চায় না। কারণ বিএনপি কেন সিট ভাগাভাগি করবে? বিএনপি একটা নির্বাচন চায়, যে নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দিবে তারা সেটাই করতে চান। সুতরাং জামাত এখানে এইটা করতে চায়। এবং ওই জাতীয় পার্টি সম্পর্কে যখন আলোচনা করছিলাম, ওইটাও জামাতের জন্য একটা বড় অসুবিধা। জাতীয় পার্টি যদি নির্বাচনে যায় আর জামাত যদি নির্বাচনে না যায়, তাহলে কিন্তু ওই যে লেজিটিমেসি ফ্যাক্টর আমরা একটা আলোচনা করছিলাম না, ওটা কিন্তু তখন জাতীয় পার্টি নির্বাচনে যে যদি 50-60 সিট পেয়ে যায়, তখন কিন্তু মনে হবে যে না, নির্বাচনটা সকলের পার্টিসিপেশনে হয়েছে। তখন জামাতের নিশ্চয়ই কোনো কোনো আগামী নির্বাচন সম্পর্কে, ওই নির্বাচন সংশ্লিষ্ট কিছু বিষয়ে, সরকারের কার্যক্রম বিষয়ে নিশ্চয়ই এই আমাদের প্রধান বিচারপতি এবং আমাদের প্রধান উপদেষ্টা এবং আমাদের বর্তমান প্রেসিডেন্ট আলাউদ্দিন সাহেবের সাথে আলোচনা করেছেন। এর মধ্যে একটাই ব্যত্যয় আপনারা বের করতে পারবেন, অনেকে বের করতে পারে, যে উনি কেন প্রধান বিচারপতির সাথে দেখা করলেন। ওটা নাও করতে পারতেন, এটা বলতে পারেন, বাট উনি করেছেন।
উনি এটা ভালো মনে করছেন, এই জন্য করেছেন। এবং ওই কারণে আমি 3, 5 এবং পরবর্তী সময়ে সেনাবাহিনীর ভূমিকা, সেনাপ্রধানের ভূমিকাটা সামনে নিয়ে আসলাম। আপনি হঠাৎ করে তো এখন বলতে পারবেন না যে না ভাই আপনারা বিদায় নেন, আপনারা ব্যারাকে যান, আমরা করতে পারবো। আপনি তো এটা করতে পারছেন না, আপনাকে সেনাবাহিনী মাঠে রাখতে হচ্ছে। এবং আপনি আরো সেনাবাহিনী চাচ্ছেন, 30,000 আছে এখন, আপনি ইলেকশনের সময় 80,000 সেনা সদস্যকে মাঠে রাখতে চাচ্ছেন। তো আপনি তো তাদের দিয়েই নির্বাচনটাকে আরো সুন্দর করতে চেষ্টা করছেন, এবং তারা না থাকলে তো নির্বাচনটা সুন্দর হবে বলে মনে হচ্ছে না। মানে আমি আমি এর আগেও তো সেনাবাহিনী ছিল, তখনও অনেক নির্বাচন সুন্দর হয় নাই, নির্বাচন দিয়ে নানা কথা হয়েছে। বাট এখন যে নির্বাচন, এখন যে বাংলাদেশের পরিস্থিতি, এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তাতে আমাদের সেনাবাহিনীর অবশ্যই সাথে থাকা দরকার এবং নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করতে হবে। এখন যদি আপনার অনেক দল যেভাবে কথা বলে, এই পুলিশ নাই, পুলিশে ফেসিবাদের দোসররা বসে আছে, সিভিল সার্ভিস নাই, ওখানে সচিবালয় সব ফেসিবাদের দোসররা আছে, জুডিশিয়ারি এখনো পর্যন্ত ঠিক মতো হয় নাই, হ্যাঁ সেনাবাহিনীতে এই অসুবিধা, সেনাবাহিনী সম্পর্কে যেসব কথা বলা হয় তো এটা তো বারবার আলোচনা করার দরকার নেই। আপনারা ইট খুলে নিয়ে যাবেন ক্যান্টনমেন্টের, আপনার একটা হুম। বাহিনীর দপ্তর উড়াই দিবেন, নানান কথাবার্তা বলা হয়। এবং ওয়াকার সাহেব তো ব্যক্তিগতভাবে তাকে আক্রমণ করা হচ্ছে, উনি তো স্টিল সেনাপ্রধান। এবং এই ব্যাপারে কিন্তু আমরা প্রধান উপদেষ্টা বা আমাদের সরকারের কাছ থেকে কখনো বলতে শুনি না যে এই যে সমালোচনা করা হচ্ছে বা তাকে যে এরকম ভাবে ব্যক্তিগতভাবে দায় দেওয়া হচ্ছে, এটা ঠিক হচ্ছে না, এটা কিন্তু এখনো বলেন নেই। তার মানে কি? তার মানে সরকার প্রধান, সরকারের যারা আছেন তারা কি এটা মনে করেন? এরকম তো প্রশ্ন অনেক আসতে পারে, বাট এটা তো আপনারা খোলামেলা আলোচনা করেন না। তাহলে কি হবেন? তাহলে বাংলাদেশে কেউ মানে বাংলাদেশের পুলিশ ভালো নির্বাচন করতে পারবে না, সেনাবাহিনীও বিতর্কিত করে ফেলছে, তারাও নির্বাচন ভালো করতে পারবে না। আপনার আহ, যেটা আছে আমাদের সিভিল সার্ভিস, তারা তো নাই, আপনি জুডিশিয়ারিও ঠিক মতো নাই, তাহলে কি করবেন? তাহলে আপনারা ঠিক করেন, আপনারা সবাই মিলে বসেন, বসে জাতিসংঘের তত্ত্বাবধানে একটা নির্বাচনের আয়োজন করেন, সবচেয়ে ভালো তো সেটাই হবে, তাই না? জি, আপনি যে প্রশ্নটা করলেন আমাকে, আমি একটু মাহমুদ হাবিব আপনার কাছেও জানতে চাই যে মানে সেনাপ্রধান নাকি বলছেন প্রধান উপদেষ্টাকে গুজবে কান দেবেন না। এই কথা কেন? মানে প্রধান উপদেষ্টাকে খুব গুজবে কান দিচ্ছেন? এই পরামর্শ বা সবক কেন সেনাপ্রধানকে প্রধান উপদেষ্টাকে দিতে হচ্ছে, এক? এবং দুই, সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির বৈঠককে আইন উপদেষ্টা বলছেন গুজব। মানে গুজব বিষয়ক এই দুটো প্রশ্ন আপনার কাছে একবারে করে রাখি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সেটা হলো যে সেনাপ্রধান এখন প্রধান বিচারপতি আমাদের সম্মানিত সেনাপ্রধান, আমাদের সম্মানিত প্রধান বিচারপতি, আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা, ইনারা হলেন এই মুহূর্তে একেবারে টপ পিলারের মাথা। আমাদের বাংলাদেশে এই মুহূর্তে যে ইউনিক শাসন ব্যবস্থাটা চলছে, আই রিপিট, একটা ইউনিক শাসন ব্যবস্থা, হুম। যেটা এখনো পর্যন্ত আগামী সংসদ এসে রেটিফাই করা পর্যন্ত এটা কিন্তু এক ধরনের ঝুঁকিপূর্ণ শাসন ব্যবস্থা, ঠিক আছে? কাজে এই জায়গাটায় তাদের এমন ইউনিক সিচুয়েশন অ্যারাইজ করতেই পারে, যেটা আমরা ডাউট করছি বলে আমরা অনেক কিছু তো চোখে দেখতেই পাচ্ছি, যে যে ঘটনাগুলো ঘটেছে, যেটা শহীদ ভাই বললেন, আমি একমত। দেখুন, ইনারাও কিন্তু জুলাই যোদ্ধা। আপনি যদি জেনারেল ওয়াকারকে দেখেন, তাহলে আমি তাকে স্বীকার করতেই হবে যে তিনি কিন্তু একটা এন্ডের হেড হিসেবে ওই জায়গাটায় তার রোলটা যদি না প্লে করতেন, হয়তোবা মানে ইতিহাসের মানে ওই সময়টা এত সহজ সবকিছু ছিল না, সময় হয়তো আরেকটু বেশি লাগতো, ব্লাডশেড হয়তো আরো অনেক বেশি হতো। তো এই জায়গাটায় তাকে তার ডিউ রেসপেক্টটা দিতেই হবে। এবং যেটা প্রধান বিচারপতি, তাকেও আনা হয়েছে পরবর্তীতে, তিনিও কিন্তু একটা ভীষণ ক্রুশিয়াল জায়গায় বসে আছেন, যেভাবে জেনারেল ওয়াকার নিজে বসে আছেন, প্রধান উপদেষ্টা নিজে। ফলে এমন বহু ঘটনা বর্তমানে বাংলাদেশের স্বার্থে এবং বাংলাদেশের আগামীর ভবিষ্যতের স্বার্থে, একটা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে, কিংবা যে আশঙ্কাটা বারবার আমরা সবসময় করি যে এক ধরনের ষড়যন্ত্রের শিকার বাংলাদেশ আসলে, সত্যি কথা, 5ই আগস্টের পর থেকেই নানাবিধ ঘটনা আমরা দেখেছি। এই বিষয়েও তাদের ডিফারেন্ট নলেজ থাকতে পারে, যেটা পাবলিক হওয়ার প্রয়োজন নাই, তো প্রয়োজনই দেখি না, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে, এটা অস্বীকার করা কেন দরকার হলো আইন উপদেষ্টার, এটাও আমি বুঝলাম না। ইট ইজ নট আ রেগুলার গভর্নমেন্ট। এখন দেখা করতেই পারেন, ইনারা যে ক্যান্টনমেন্টে যেটা শহীদ ভাই বললেন, ওটা কি একটা রেগুলার ঘটনা? ক্যান্টনমেন্টে যে একটা গভর্নমেন্ট ফর্ম করা কি কোনোভাবে একটা রেগুলার ঘটনা? এটা 100% ইরেগুলার অ্যান্ড ইউনিক ঘটনা। কিন্তু ঘটনাটা তো ঘটেছে, এই কারণে ঘটেছে যে আমাদের সেনাবাহিনী এবং সেনাবাহিনীর প্রধান, তারা ওই রোলটা প্লে করেছিলেন, যেই রোলটা একেবারে মোটামুটি ভাবে খুব শর্ট টাইমের মধ্যে মানে ঘটনার একেবারে গতিপ্রবাহই, মানে একেবারে গণ অভ্যুত্থানের রাস্তাটা একেবারে সুগম করে দিয়েছে। কাজে এই জায়গাটায় হতে পারে তারা বসতে পারেন। কেন এই জিনিসটা আমাকে প্রথমত অস্বীকার করতে হবে, ফার্স্ট অফ অল? দ্বিতীয়ত, আমার ওই নলেজটা থাকতেই হবে কেন? হুম। আমার তো ওই নলেজটা থাকার প্রয়োজন নাই, কারণ স্টেটেরও তো কিছু স্পর্শকাতর বিষয় আছে, আপনার সিকিউরিটির অসংখ্য বিষয় আছে, সব নলেজ আমাদের পাবলিক হবে না। কিন্তু সেই আপনি একটা স্টেটমেন্ট দিতে হবে বলে এমন একটা কন্ট্রোভার্সিয়াল লাইন
কোন উর্বর মস্তিষ্ক থেকে যে বেরোলো আমি আসলে নিশ্চিত নই। আমি আবারও আপনাকে বলি, আমি প্রেস উইংটা নিয়ে বেশ মানে এন্টারটেইনড হই। আমি রেসপেক্ট রেখেই বলছি, শফিক ভাই অত্যন্ত সফল একজন জার্নালিস্ট, তার দীর্ঘ সংগ্রাম আছে এবং তিনি সুলেখক, নিঃসন্দেহে তিনি গুড স্পিকারও। কিন্তু কখনো কখনো চাপ, মানে আমাদের হয়েছে কি পাবলিক ডিমান্ড, অলওয়েজ একটা প্লিজ করার প্রচেষ্টা আছে সবার মধ্যে, সেটা থেকে প্রেস উইংও বাইরে নয়। তারা যেন তেন একটা ব্যাখ্যা দিতে গেছে, কেন এটা বলে তাদের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, দেশের সংশ্লিষ্ট বিষয় কিংবা আসন্ন নির্বাচন নিয়ে যে কোনো একটা কথা বলে যেখানে পার পাওয়া যেত। আপনার ইভেন যদি বলেও থাকেন, আমি আবারও বলি, আই রিপিট, উনারা যদি ধরেন বলেওছে যে গুজবে কান দেবেন না, গুজব তো প্রতি সেকেন্ডে হচ্ছে শারমিন। এখনকার বাংলাদেশের গুজব তো সেই গুজব নয় যে জি, আপনি আগামীকালকে এমনকি ইত্তেফাক সেনা খুলবেন প্রধানের বা সাথে আপনার প্রধান বিচারপতির বৈঠকটাকেও গুজব বলা হচ্ছে। না। হ্যাঁ, মানে এখন তো দেখুন, এই যে গুজব কিংবা ধরেন তাদের অস্বীকার কর, ডিনায়াল কেন? ইনারা তো প্রত্যেকে পিলার এই বাংলাদেশের, ইনারা তো হেড। এটা যদি হয়েও থাকে এটা তো হেলদি। আপনি মনে রাখবেন, যখন আমরা শুনছি যে প্রধান উপদেষ্টার সাথে একটা বিশাল দূরত্ব হয়েছে, তখন যখন তারা মিটিং করেন ওটা কিন্তু আমাদের জন্য স্বস্তির সংবাদ। প্রধান বিচারপতির সাথে যখন ওয়াকার মিটিং করেন, ওটা যতটাই মানে এমন হোক না কেন যে এটার কোনো রিসেন্ট কোনো এক্সাম্পল নাই বা অতীতেও নিকট অতীতেও হয়নি, নিকট অতীতে তো এরকম সরকারও ছিল না, এইরকম জায়গায় সিচুয়েশন ছিল না, তাদের এমন কিছু বিষয় থাকতেই পারে। দ্বিতীয়ত যেই নূরের উপরে যে ঘটনাটা ঘটেছে, তাতে কিছুটা হলেও সেনাবাহিনীর ইমেজ বেশ ব্যাপকভাবেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। বাইরের ওই আপনার প্রথমত ব্যাপক গুজব, প্রতিদিন আপনি হুম, ইউটিউব খুলবেন আপনার দিশেহারা লাগতে থাকবে যে আদৌ আসলে কিসের মধ্যে আমরা আছি। হুম, আর বিশেষ করে মূল টার্গেটের একটা পার্ট অলওয়েজ হচ্ছে আমাদের সেনাবাহিনী প্রধানের দিকে। সো এই জায়গাটায় বহু রিজন তাদের থাকতে পারে যে ওয়ার দিকে, মানে যেখানে তারা জি, এক্সচেঞ্জ করতে পারে এবং দেখা তারা করবার। জরুরি নেই যে আমরা সেটা জি, জানবো। জি, এটার আবার কোনো মানে এই বৈঠক বা দেখা করার কোনো বিশেষ কনসিকুয়েন্স আছে কিনা সেটা নিয়েও অনেক রকম গুজব আছে, গুঞ্জন আছে। সেটি আমি আজকে আমি আলোচনায় না যায়। একটা আমি বলি, বিষয় আসলে সময়ের সাথে সাথে ঘটনা অনেক ঘটে চলেছে, প্রতিদিনই ঘটনা বহুল হয়ে যাচ্ছে, যার কারণে অনেক পুরনো বিষয় আলোচনার বাইরে চলে যাচ্ছে। কিন্তু বাইরে চলে আমার যাচ্ছে। আমার সময়টাও শেষ, তবু আপনাদের কাছে 1 মিনিট করে একটু শুনতে চাই। এর আগেও অনেক সাংবাদিকরা আসলে হত্যা মামলায়, বলবো মিথ্যা মামলায়, তারা জেলখানায় রয়ে গেছেন, জামিনও হয় নাই। এখনো সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ আমাদের শ্রদ্ধেয় শিক্ষক হাফিজুর রহমান কার্জন, তারা সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার হয়ে একদম হাতকড়া পরা অবস্থায় আদালতে উঠছেন, নামছেন, তাদের নাকি রিমান্ডেও দেওয়া হবে সামনে। আহ, মাহমুদ হাবিবা দায়িত্বশীল রাজনৈতিক দল এবং সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে এখন সামনে অপেক্ষমান ক্ষমতায় যাচ্ছেন, বা অপেক্ষমান সরকার হিসেবে বিএনপিকে দেখা হচ্ছে। বিএনপি আসলে মানে খুব তাদের কোনো ভয়েস কি এখানে আছে? দেখুন, সুনির্দিষ্ট কোনো মামলার এগেনস্টেই তো প্রথমত তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এটাকে গণমাধ্যমের উপরে ইয়ে না দেখে আমাদের যেটা ঘটেছে 5ই আগস্টের পরে, যে মানে বেসিক্যালি অসংখ্য মামলা দায়ের হয়েছে, অসংখ্য মামলা দায়ের হয়েছে, যে মামলাগুলো ধরেন আপনার সবগুলোর ভিত্তি খুব মজবুত নয়। এর বাইরে আমাদের ইন্টেলিজেন্সের কিছু নলেজ আছে, বা যেটা আমরা দেখেছি আপনার যে বসুন্ধরায় ট্রেনিং ইত্যাদি, যেগুলো আমরা উড়িয়ে দিচ্ছিলাম, এ ধরনের বেশ কিছু ঘটনা কিন্তু ঘটেছে, যেগুলো আবারও আমি বলি স্পর্শকাতর নলেজ। যেটা হচ্ছে সরকারের মানে আমরা ইন্টেলিজেন্সের একটা ওপেন নলেজ দেখেছি, যে আপনার একজনের যে সামরিক কর্মকর্তা, তার স্ত্রীকে যখন অ্যারেস্ট করা হলো, তখন আমরা জানলাম রীতিমতো নাকি ট্রেনিং চলছিল। তো এইরকম ভাবে শারমিন, এই বিষয়টা যতক্ষণ ওনারা ক্লিয়ার না করবেন যে ঠিক কোন সন্ত্রাস বিরোধী যেটা আপনি বলছেন, তাদের কাছে সুস্পষ্ট এমন কোনো মানে এভিডেন্স আছে কিনা, আমরা আশা করব যে বিচার বিভাগ অন্তত বিনা কারণে রিমান্ড দেওয়া, বা বিনা কারণে যেটা আমাদের রাজনৈতিক নেতারা হাত করা পড়েছেন, দিনের পর দিন তারা ওই হাত করা পড়ে, মানে হাতে পায়ে ডান্ডা বেরি পড়ে রাজনীতিবিদরা আপনার উঠেছেন নেমেছেন, এইটা আমরা কিন্তু রিপিট দেখতে চাই না শারমিন, হুম, যদি না ওই লেভেলের অপরাধ হয়। এই এই হুম, সংস্কৃতিটার বিরুদ্ধেই যুদ্ধ করেছি। এই এই বিচার বিভাগকে সতর্ক থাকতে হুম। হবে, তারা যেহেতু এটি বিচারাধীন বিষয়, অনেক বেশি আমার কমেন্ট করার সুযোগ নাই, কিন্তু যদি এই ধরনের কোনো বিষয় থেকে থাকে যে রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি কিছু ঘটছে যেটা জি, তারা জানেন, তখনও তো আসলে মাহমুদা হাবিবা এই যদিগুলো রেখেই দেওয়া হয়েছিল, তাই না? যদি আপনারা দুর্নীতি সত্যি অভিযোগ প্রমাণিত হয়, যদি আপনারা সত্যি ককটেল বিস্ফোরণ বা সন্ত্রাসী কর্মকাণ্ড করতে থাকেন, তখনও এই যদি যদিগুলো ছিল যখন বিএনপির নামে মামলাগুলো হচ্ছিল। এর আড়ালে তো কিছু আপনার ঘটনাও ঘটেছে, মানে এই সরকারের সময়ের কথা বলছি আমি, যে দেখুন এইটা যদি সেম আগের মতো হয় তাহলে আমি নিন্দা জ্ঞাপন করি। কারণ হচ্ছে আপনি আগের সরকারের দোসর ছিলেন, আপনার সুনির্দিষ্ট
অপরাধ কি কি আছে খুঁজে বের করে একটা শক্তিশালী কেস করাটা হচ্ছে এই সরকারের এবং এই সরকারের যারা আইনজীবী আছেন তাদের দায়িত্ব। মানে যেখানে অপ্রয়োজনীয়, যেটা আপনি বলছেন যে কিছুই পাওয়া গেল না কাজে সন্ত্রাস মামলা দিয়ে দেই, এইটা কিন্তু কোনো মতেই মানে এনকারেজেবল প্র্যাকটিস না। এবং দল হিসেবে বলেন, জি। ব্যক্তি হিসেবে বলেন, আমি এটার বিরুদ্ধেই দাঁড়াই। কিন্তু আবারও আপনাকে বলি যে উড়িয়ে দিতে দিতেই কিন্তু ওই যে আমরা দেখলাম যে ওই ওই ঘটনাটা ঘটলো। ফলে আমি এখানে আশা করব যে বিচার বিভাগের দায়িত্বশীলতা এখানে অত্যন্ত জরুরি, এবং আমরা প্রত্যাশা করি এটাই। কারণ হচ্ছে যে আপনি যদি চেঞ্জ আনতে যে আবারও মানে পুরনো কোনো ঘটনার পুনরাবৃত্তি করেন, এটা তো আসলে জি। কোনোভাবেই সুখকর না। আগামীর মাহমুদা বাংলাদেশ হাবিব, তৈরি আপনাকে ধন্যবাদ। আমি একটু সংক্ষেপে বললাম শহীদ খানের কাছেও শুনি। না, আপনি যদি ওই পুরানা কালচার, অপসংস্কৃতি, যে ডান্ডা বেড়ি লাগানো, হ্যান্ডকাপ পরানো, মানে হ্যান্ডকাপ পরানোর কিন্তু একটা নিয়ম আছে। আপনি যদি মনে করেন কোনো অপরাধী পালিয়ে যেতে পারে, হ্যাঁ, দুর্ধর্ষ অপরাধী, ডাকাত, খুনে অথবা রেপে, যারা পুলিশের কাস্টডি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তাদের ক্ষেত্রে এই হ্যান্ডকাপ পরানো হয় এবং জেল থেকেও ডান্ডা বেড়ি পরানো হয়। এগুলো একটা নিয়মের মধ্যে আছে। আর এখন তো সকলকে আপনি হ্যান্ডকাপ পরাবেন, মানে এটাই। আগে হ্যান্ডকাপ পরানো হয়েছে, আগে আমি অপমানিত হয়েছে, এখন আপনিও একটু অপমানিত হন, এরকম একটা ধারণা থেকে মনে হয় এসব করা হচ্ছে। এটা নাও করলে পারেন, এটা এটা না করলে খুব বেশি ক্ষতি হয়ে যাবে সরকারের, এরকম না। বরঞ্চ এটা করার ফলে সরকারের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে। আর বিচার বিভাগের ব্যাপারে তো কিছু বলার নেই, কেন বিচার বিভাগের ব্যাপারে আমি সবসময় কয়েকবার কোট করেছি, আজকে আবারও কোট করি, যে বিচার বিভাগের ব্যাপারে সারা হোসেন যেটা বলেছেন, আরো অনেকে বলেছেন, অনেক সিনিয়র আইনজীবীরা বলেছেন যে এখন সর্বোচ্চ আদালতে একটা আদেশ পাওয়া যায় না, রায় তো দূরের কথা। আপনি 1 বছরের মধ্যে জামিন শুনানি হয়নি, আপনি এগুলো শুনবেন না, বিব্রত হবেন। আর মামলার ব্যাপারে যেটা আপনি বললেন যে আপনি আছেন চিটাগাঙ্গে, মামলা হচ্ছে ঢাকায় হত্যার, আপনি ঢাকায় আছেন, চট্টগ্রামে একটা মামলা বা ফেনীতে একটা হত্যা মামলায় আপনাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং এগুলো সরকার করেনি। এটা সরকারের জন্য খুব সুবিধা। আমাদের আইন উপদেষ্টা তো বলেন যে আমরা তো মামলা করিনি। তো কিন্তু এটা মামলাটা তো করলো আবার কে? পুলিশ মামলা করতে করছে, বাদীরা, সন্ত্রাস বিরোধী আইনে যে তাই না? মামলাটা। না, এটা সন্ত্রাস বিরোধী পড়ে। আমরা হত্যা মামলাগুলোর জি, কথা যদি আগের বলি, কথা। এই যে বাদী করেছে, তাহলে বাদী করেছে, মামলাগুলো তো যাচাই বাছাই করতে হবে। এবং পুলিশ জানে যে কগনিজেবল অফেন্স কি হয়, কিভাবে তদন্ত করতে হয়, এবং তদন্ত করে কিভাবে এগুলোকে শেষ করতে হবে। কিন্তু আমরা তো গত 1 বছরে শেষ করতে দেখিনি। এখন আপনি একটা গোল টেবিল বৈঠক চলছিল, 71 মঞ্চ 71, মঞ্চ 71-এর গোল টেবিল বৈঠকে তারা কি আলোচনা করবে, আলোচনাটা ঠিক ছিল যে আমাদের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান। এবং তারা একটা ওপেন জায়গায় আলোচনা করছিল, রিপোর্টার্স ইউনিটি, যেখানে গতকালকেও আরেকটা আলোচনা সভা হয়েছে, এবং প্রত্যেকদিনই ওখানে হয়। এবং 24-এর অভ্যুত্থানের সময়কালেও অনেক আলোচনা হয়েছে ওখানে। সার্জিস সবাই যে আলোচনা করেছেন, কেউ কখনো যায় ওখানে মব সৃষ্টি করেনি। তারপর একটা মব করা হলো, আপনি মবের কাউকে গ্রেফতার করলেন না, যারা মব করলো, এবং আপনি গ্রেফতার করলেন যারা ওখানে অতিথি বক্তা ছিলেন, এবং তাদেরকে নিয়ে গেলেন। আপনি খেয়াল করে দেখেন যে 1টার সময় তাদেরকে আপনি পুলিশ মানে ডিবি অফিসে নিচ্ছেন, মামলা করলেন 11টার পরে। মানে আপনার প্রায় 10 ঘন্টা আপনার সময় লাগলো মামলা করবেন কি করবেন না। মানে পুলিশ নিশ্চিত ছিল না মামলা করতে হবে কি করতে হবে না। তার মানে কি, আপনি যখন এটার পেছনে কি, এটা সাংবাদিকদের দায়িত্ব বের করা। বাট এটা থেকে ধারণা করা যায় এটা সরকার বলেছে মামলা করতে, তাই সরকার নির্দেশিত হয়ে পুলিশ এই মামলা করেছে। তারপর পুলিশ একটা সন্ত্রাস দমন আইনে মামলা করে দিল, যেটা আপনি কি অজামিনযোগ্য, এটা স্পষ্ট সেটা কোর্টে হচ্ছেন? গেল। আমি হয়তো আমার জ্ঞানের স্বল্পতায় আমি বা দেখি নাই তাদের বিরুদ্ধে আসলে অভিযোগটা কি, তারা কি করেছে সন্ত্রাসের, মানে তাদের কি নাই, করেছে? কোনো অভিযোগ তো এখনো দেখানো যায়নি। যেটা হাবিব বললেন যে ওই কোথায় জানি একটা কি ট্রেনিং হচ্ছিল। আচ্ছা, আমাকে বলেন, হ্যাঁ, এরকম বলা হয়েছে, পরে বলা হলো যে সে পুলিশ, তার ওয়াইফ নাকি কোনো পুলিশ অফিসার, পরে দেখা গেল উনি পুলিশেই চাকরি করেন না, তাই না? তো ওইখানে কি ট্রেনিং? আপনি দেশের মধ্যে বসুন্ধরা কনভেনশন সেন্টারে 500 লোককে ডেকে এনে আপনি কি ট্রেনিং দিবেন? কি ট্রেনিং? আপনি যদি সন্ত্রাসের ট্রেনিং দেন, এটা বসুন্ধরা কনভেনশন সেন্টারে হবে? ওগুলো তো আমরা জানি যে কোথায় কোথায় হয়, পাহাড়ে হয়, দুর্গম বর্ডার এলাকায় হয়, কোনো শিক্ষা ইনস্টিটিউটের মধ্যে হয়, গোপনে হয়। তো এগুলো ধরেন যে আপনি এখন এগুলো অনেক বয়ান তৈরি করতে পারেন, আপনি গ্রেফতার করার জন্য বা নানা কিছুর জন্য বয়ান তৈরি করতে পারেন, এবং কিছু থাকতে পারে মানে ইন্টেলিজেন্স তো এটা বের করবে কিছু থাকলে। বাট এই যে কথাটা বলা হয় যে ওখানে এরা যুক্ত হয়েছে সন্ত্রাস করার জন্য, আপনার জি। ষড়যন্ত্র করছিল, এটা তো আমরা অতীত দেখছি।